আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কারসাজিকারকরা মার্কেটে কিভাবে আচরণ করে? মানে তাদের সেন্টিমেন্টটা কেমন থাকে মার্কেটে? এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলে নেই, গতকালকে আমি গোল্ডেন সন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ওই বিষয়টা আসলে গোল্ডেন সন নিয়ে দেওয়া ছিল না। সেটা স্মার্ট মানি কিভাবে কাজ করে সে বিষয়ে। পার্টিকুলারলি গোল্ডেন সন নিয়ে কোনো ভিডিও হয় নাই। বাই সেল অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করবেন। বাই সেলের জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আর পোর্টফোলিও ম্যানেজ অথবা স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এখন যে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কারসাজিকারক। স্মার্ট মানি না, স্মার্ট মানি এক জিনিস আর কারসাজিকারক গেমলার আরেক জিনিস। তো আমি এখন এই মুহূর্তে কারসাজিকারকরা আসলে একটা স্টক নিয়ে কিভাবে প্লে করে, তাদের সেন্টিমেন্টটা কী থাকে এবং তারা কিভাবে আচরণ করে ওই স্টকটা নিয়ে, এ বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলি কারসাজিকারকরা যে কাজটা প্রথমে করে সেটা হচ্ছে তারা লো ফিড আপের একটা শেয়ারকে টার্গেট করে। খুবই কম ফিড আপ। তারা কিন্তু কখনো ব্যাংকের শেয়ারকে টার্গেট করে না, কারণ ব্যাংকের শেয়ারের ফিড আপ অনেক বেশি থাকে। তো লো ফিড আপকে তারা টার্গেট করে আমি যদি ধরে নেই যে ওই স্টকটা খুবই ডাউনে 10 টাকা আছে, তারা আরও ইনসাইডার ট্রেডিং করে করে সেটাকে 9 টাকা 8 টাকা নিয়ে আসবে কালেকশন করার জন্য। আস্তে 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 তারা কালেকশন করবে। করে যখন তাদের 60-70% কালেকশন হয়ে যায় কারসাজিকারকদের, তখন তারা ওই স্টকটাকে প্লে করা আরম্ভ করে। তো প্লে করলে এখানে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারা প্রথমে কিন্তু বুঝতে পারে না ব্যাপারটা কী হচ্ছে। অন্যান্য শেয়ারের মতোই কিন্তু প্রাইসটা আপ হয়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে অনেক বেশি আপ হয়। আপ হওয়ার পরে যেটা হয়, কারসাজিকারকরা কয়েকটা কাজ করে কারসাজিকারকরা। এর মধ্যে সর্বপ্রথম কাজ করে তারা হাউজের মাধ্যমে নিউজ ছড়িয়ে দেয় যে শেয়ারটা অনেক বাড়বে। আপনারা দেখবেন 10-12টা হাউসকে তারা টার্গেট করে। তাদের এরাও মানে সবগুলোই কিন্তু একই। এরা প্রত্যেকে কিন্তু একই ক্যাটাগরির। ওই লোকদের মাধ্যমে তারা নিউজ ছড়িয়ে দেয় যে এই শেয়ারটার দাম আরও বাড়বে। তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওখানে ইনভলভ হতে থাকে, কারণ তারা দেখে যে এখানে অনেক বেশি অনেক ভলিউম হচ্ছে, সুতরাং তারাও এন্ট্রি নেওয়া আরম্ভ করে। নীতি নীতি একটা পর্যায়ে সেটার প্রাইস অনেক আপ হয়, ইনকামও হচ্ছে, প্রফিটও টেক করতেছে। তখন ক্ষুদ্র বিনিয়োগকারীর মাইন্ডসেট একটা জিনিস তৈরি হয় যে না, এই ধরনের শেয়ার এত ভালো, এখানে তো অন্য শেয়ারকে আমাকে 2 মাস 3 মাস বসে থাকতে হচ্ছে, এখানে তো আমি 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে ওই পরিমাণ প্রফিট করে ফেলতে পারতেছি, তো সুতরাং এটাই তো ভালো। কিন্তু এটা যে কত ভয়ঙ্করভাবে পরবর্তীতে ফেরত আসে সেটা হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানে না। কারসাজিকারকরা এই কাজটা খুব ভালোভাবে করে, হাউজের মাধ্যমে নিউজ ছড়ায়। দ্বিতীয় যে কাজটা তারা করে সেটা হচ্ছে হঠাৎ করে তারা কোম্পানির মাধ্যমে নিউজ ছড়ায়। হয়তো কোনো কিছু তারা কিনবে, অথবা কোনো একটা তারা রপ্তানি করবে, অথবা আমদানি করবে, অথবা তারা নতুন করে কোনো একটা প্রজেক্ট তৈরি করতেছে। এরকম একটা নিউজ কোম্পানির মালিক, কারসাজিকারক এবং হাউজ সবাই মিলে এবং অনলাইন পোর্টালগুলো, ফেসবুকের গ্রুপ, এই সমস্ত চক্র মিলিয়ে একসাথে কাজ করে শুধু ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে তারা নিউজ দিতে থাকে। যে আমরা জানি অনেকগুলো নিউজ এরকম হয়েছে, তো এবং প্রাইস আপ হইতে থাকে, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নেয়, বারবার এন্ট্রি নেয়। তো এক্ষেত্রেও এই কাজগুলো হয়, তারা এই কাজগুলো করে। এরপর তারা যে কাজটা করে সেটা হচ্ছে কমিশন। কমিশন কমিশন তো আর কমিশনের বিষয়ে আমি পরে আসতেছি। তার আগে তারা আরেকটা কাজ করে, ইপিএসের সময় যদি চলে আসে, যদি জুন ক্লোজিং শেয়ার হয় অথবা ডিসেম্বর ক্লোজিং শেয়ার হয়, তখন ইপিএসের যে বিষয়টা হচ্ছে তারা ইপিএসকে বাড়িয়ে দেখে কোম্পানির মালিকরা সহকারে, আনঅডিটেড, কারণ ইপিএসটা তো পাবলিশড হয় আনঅডিটেড। তো আনঅডিটেড ইপিএসটা আসলে যে কোনো একটা মোটামুটি ম্যানেজ করে দেওয়াই যায়, কারণ এটা কোনো ব্যাপারে না। তো ইপিএসকে বাড়িয়ে দেখে, তার একটা ইমপ্যাক্ট মার্কেটে ফেলায়। মানে কয়েকটা বিষয়, মানে আপনাকে তারা ট্র্যাপে ফেলার জন্য, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ট্র্যাপে ফেলার জন্য কারসাজিকারকরা প্রথমে একটা লো ফেড আপ শেয়ারকে
এন্ট্রি নেওয়া হয়, সেটাকে নিচে ফেলায়, এন্ট্রি তারপর তারা আস্তে আস্তে এন্ট্রি নেয়, নিয়ে 70% শেয়ার কালেকশন করে। কালেকশন করার পর তারা প্রাইজ আপ করে, আপ করার পরে তারা নিউজ দেয় হাউজের মাধ্যমে। হাউজের লোকজন শুধু বলে এটা কিনেন, এটা ভালো করবে। একটা গ্রুপ তৈরি করে তারা। দ্বিতীয় যে গ্রুপ তৈরি করে সেটা হচ্ছে তারা কোম্পানির সাথে মিলে ব্রোকারেজ হাউস, কোম্পানি অবশ্যই ব্রোকারেজ হাউসের সবাই না, সবাই যে জড়িত এটার সাথে আমি সেটা বলছি না, কিছু ব্রোকারেজ হাউস, কোম্পানির লোকজন এবং মিডিয়া মানে ফেসবুক গ্রুপ, এই সবাই মিলে তারা তারপরে মার্কেটে নিউজ ছড়ায় এই শেয়ারটা নিয়ে, তো যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নেয়। এসবই করার পরে এবং প্রাইসটাও তারা আপ করতে থাকে এবং সর্বোচ্চ ভলিউম করার চেষ্টা করে। সেটা ইনসাইডার ট্রেড করে ভলিউম করুক, ফলস ট্রেড করে ভলিউম করুক, তারা ভলিউম করার চেষ্টা করে। তারা কখনো ওই স্টকটার ভলিউম থামায় না। কারসাজিকারকরা এটা খুব ভালোভাবে করে। তারা কখনো ওই স্টকটাতে ভলিউম থামায় না, কারণ ভলিউম যদি না করে তাহলে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওখানে ইনভলভ হবে না। তো এই কাজটা তারা করে। এরপর সর্বশেষ মানে আপনারা মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেভাবে ধরা খায় এই গেমলিং আইটেমে, সেটা হচ্ছে ডিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিশেষ করে ডিএসসি থেকে তদন্তর জন্য বলা হয় যে শেয়ারটার কেন এত প্রাইস বাড়ছে। এ ব্যাপারে তারা নোটিশ দেয়। এটা মিডিয়াতে আসে, নিউজে আসে যে কোম্পানির প্রাইস অনেক বাড়ছে, সুতরাং ডিএসসি তাদেরকে চিঠি দিয়ে তাদের জানতে চাইছে কেন প্রাইস বাড়ছে। তো কোম্পানি সাধারণত সব কোম্পানি একই কথা বলে, তাদের কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নাই, প্রাইস এমনিতে বাড়তেছে, তারা জানে না প্রাইস কীভাবে বাড়তেছে। তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করে যে না, এখন মনে ডাউনে হবে, যেহেতু ডিএসসি একটা তদন্ত মানে শুরু করছে বা তাদেরকে ছিঁড়ে দিয়েছে, তারাও একটা জবাব দিয়েছে যে মূল্য সংবেদনশীল তথ্য নাই, তার মানে এই প্রাইসটা ডাউন হতে পারে, শেয়ারটার প্রাইস ডাউন হতে পারে। কিন্তু দেখা গেছে 1-2 দিন হয়তো একটু কারেকশান হয় ওই তদন্ত রিপোর্ট দেওয়ার পরে, চিঠি দেওয়ার পরে নিউজ হওয়ার সময় একটু ডাউন হয় ওই স্টকটা, কিন্তু তারপরে দেখা গেছে আবার আপ হচ্ছে। এই যে আপ হচ্ছে, তখন সবচেয়ে বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা এন্ট্রি নেয়। কেন এন্ট্রি নেয়? তারা মনে করে যে ডিএসসি ওই স্টকটা নিয়ে এত কিছু করার পরেও যেহেতু প্রাইস বাড়তেছে, তার মানে এটা আরও অনেক দূরে যাবে। ভুলটা ওইখানে হয়। যখনই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এন্ট্রি নেয়, তারপরে মোটামুটি যা হবার তা হয়ে যায়, তারপরে শেষ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাটা, মূলধনটা শেষ। অথচ কিন্তু ওই স্টকটা থেকে আগে বের হয়ে যাওয়া ভালো। খুব মানে যতটুকু প্রফিট, মানে বারবার ওই যে বললাম না আপনাদেরকে যে একই কথা তো বলতেছি, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই ধরনের স্টকে এন্ট্রি করে প্রফিট পেতে কার না ভালো লাগে? প্রতিটা লোকেরই তো প্রফিট পেতে ভালো লাগে। আমি ইনভেস্ট করব, ট্রেড করব, প্রফিট পাবো, এটা তো সব খুব ভালো কথা। কিন্তু এটা যখন অভ্যাসে পরিণত হয় খুব দ্রুত প্রফিট করার, তখন গিয়ে গেমলিং আইটেমে এন্ট্রি নেয়। তার ফলাফল পরবর্তীতে এত ভয়ঙ্করভাবে ফেরত আসে যে আপনি আপনার মূলধন সহকারে সমস্ত আপনার পুরো ফ্যামিলি মানে আসলে এলোমেলো হয়ে যেতে পারে শুধু আপনার এই মার্কেটের মাধ্যমে। তো সুতরাং আপনারা কারসাজিকারকদের এসব কারসাজিমূলক শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। ভালো শেয়ারের সাথে থাকুন। ডাউনে পড়ে আছে ভালো শেয়ার, তো অবশ্যই এই ক্যাটাগরির মধ্যে কিছু শেয়ার আছে। এখানে কয়েক ধরনের শেয়ার আছে। তো ভালো শেয়ার আপনি যদি ট্রেডিংও করেন, আপনি এমন কিছু স্টক আছে যারা অনেক ডাউনে পড়ে আছে, আপনি সবসময় ডাউনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা মোটামুটি পজিটিভ দেখে, একদম অনেক দিন ধরে 15 দিন 20 দিন ধরে একই জায়গায় পড়ে আছে, কিন্তু ভলিউম হচ্ছে মোটামুটি, ওইখানে এন্ট্রি নেন। তারপর প্রাইস আপ হলে আপনি বের হয়ে যান। কিন্তু কিছু স্টক এত বেশি টপে চলে যায়, নিউজ করে তারপর এন্ট্রি নেয় এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধরা খায়। কারসাজিকারকরা আসলে মার্কেটে এইভাবে কাজ করে। তো সুতরাং আপনারা এইসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমি এখন যে চার্টটা দেখাচ্ছি কেপিপিএল, আমি কিন্তু বলতেছি না যে কেপিপিএল নিয়েও অনেক কিছু হয়েছে, হয়তো আগামীতে হবে। কেপিপিএলের বিরুদ্ধে কিন্তু ডিএসসি কিন্তু তাদেরকে বারবার জানতে চাইছে যে কেন এটার প্রাইস, তাদের কোম্পানি বন্ধ কিন্তু তারপরেও কেন প্রাইস বাড়তেছে। তারা বলছে তাদের কাছে কোনো তথ্য নাই, যেটা অন্যান্য কোম্পানি বলে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন।
কারসাজিকারকদের ফাঁদে পা দেবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।